১৯৭০ সালে পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামোতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে গোটা বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক ও অদ্বিতীয় নেতা হিসেবে নির্বাচিত করে। ২০০ বছর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তি পাগল হয়ে শতকরা ৯৫% ভোট নিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচন করে। বাঙালি জাতি তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এবং পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি পেতে স্বাধীনতা ঘোষণা দেওয়ার সকল দায় দায়িত্ব শেখ মুজিবুর রহমানের উপরে এককভাবে ন্যস্ত করে। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র স্বাধীনতা পাগল কৃষক শ্রমিক ছাত্র জনতার মুখে একটাই স্লোগান, একটাই দাবি, পাকিস্তানের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। মুক্তি পাগল বাঙালি বাদশের লাঠি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। ২রা মার্চ মাঠে ঘাটে বাজারে গ্রামে গঞ্জে শহরে বাড়ি ঘরে রাস্তাঘাটে দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা স্বাধীন বাংলার পতাকা টাঙিয়ে দিল। সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পতাকা উড়তে লাগল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কাঠের রাইফেল দিয়ে অস্ত্র চালনার মহড়া চলতে লাগলো। এমনই পরিবেশে ও পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, জনসভা ডাকলেন। ৭ই মার্চের রেসকোর্সের এই জনসভায় লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সমবেত হলো। এই জনসভায় ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। তিনি তাজউদ্দিন আহমেদকে এবং ডক্টর কামাল হোসেনকে বললেন, তোমরা আমার ৭ই মার্চের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দিবে এবং আমি ওই পয়েন্টের উপরে নিজের ভাষায় বক্তৃতা করব। তিনি আরও বললেন, তোমরা ওই বক্তৃতার পয়েন্টগুলো এমনভাবে করবে যাতে আমি ওই পয়েন্টগুলো বক্তৃতায় বললে পাকিস্তান কাঠামোয় কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আইনে তা যেন বেইমানি না হয়। তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন দুজনে মিলে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পয়েন্ট তৈরি করে দেন এবং ৭ই মার্চে শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকেন, তাজউদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়াসের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে দেখতে থাকেন। শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন, এবার আমাকে পাকিস্তানের ক্ষমতা দিতে হবে। যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা করার তোমরা তা করবে। এই কথাগুলো ৩১ অক্টোবর শনিবার ১৯৯৮ সন্ধ্যা ৭টায় ১২২-১২৪ মতিঝিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিংয়ের ৩য় তলায় তার নিজের চেম্বারে বসে ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলেছেন। ডক্টর কামাল হোসেন আরও বলেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন, তিনি এবং ব্যারিস্টার আমিনুল ইসলামী শেষ দুই ব্যক্তি যারা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজা তাজউদ্দিন আহমেদের বাসায় যান। কিন্তু তখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার বিষয়ে কিছুই বলেননি। ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন আহমেদের বাসায় থাকতেই রাত ১২:৩০-১টায় কুমিল্লা থেকে নির্বাচিত MNA মুজাফফর সাহেব এসে খবর দেন যে পাকিস্তান আর্মি পিলখানা, রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরীহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। এই সংবাদ শোনার পর তাজউদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদ স্থানে পালিয়ে যান। ২৫শে মার্চে বা তার পরে কবে, কোথায়, কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন জিজ্ঞাসা করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, এটি আমার জানা নেই। শুনেছেন কিনা জিজ্ঞাসা করা হলে ডক্টর কামাল বলেন, না, আমি শুনিনি, আমাকে কেউ বলেনি। কবে কোন সময়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় জানতে চাইলে ডক্টর কামাল বলেন, এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা তিনি যে তখন বঙ্গবন্ধু কন্যা হিসেবে ওই বাড়িতেই ছিলেন। একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া এসবের সঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না। ডক্টর কামাল হোসেনকে এপ্রিল মাসের ৪ তারিখ গ্রেফতার করা হয়। ৪ এপ্রিল ১৯৭১ ডক্টর কামাল গ্রেফতার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ কারো সাথে কোনো প্রকার যোগাযোগ তার হয়নি। ৪ এপ্রিল গ্রেফতার করে
ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং 5 এপ্রিল 1971 পাকিস্তানের রাজধানী রাওয়ালপিন্ডির হরিপুর জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের হরিপুর জেলে 5 এপ্রিল থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয়। এই জেলে ডক্টর কামালকে মানসিক নির্যাতন করা হয়। মোটা মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট একটি অন্ধকার প্রকোষ্ঠের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেওয়া হয়নি। ডক্টর কামালকে কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেওয়া হতো না। 1971 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করলে তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে মনে ধারণা করেন। 28 ডিসেম্বর পাকিস্তানের হাজারা জেলার কাশিম শিয়ালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন। কেউ কেউ বলছেন এবং দাবি করছেন যে 1971 সালের 25 মার্চের দিবাগত রাত 12টার পর অর্থাৎ ঘড়ির সময় 26 মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনোই বলেননি যে 26 মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তারপরও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে? টেলিগ্রাম হচ্ছে এমন একটা বিদ্যা যে এর একজন প্রেরক এবং একজন প্রাপক থাকতে হবে। শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসেবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন প্রাপক হিসেবে টেলিগ্রামটি পেয়েছিলেন। সেই প্রাপকটিকে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামটি কার কাছে পাঠিয়েছিলেন, অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন? আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিলল না, পরিচয় মিলল না। বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে, অথচ যার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না। ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না। এটা সঠিক নয়। টেলিগ্রামের প্রেরক থাকলে অতি অবশ্যই প্রাপক থাকতে হবে। প্রাপক ছাড়া টেলিগ্রাম প্রেরণ করা যায় না এবং প্রাপক ছাড়া প্রেরকও থাকে না। যেহেতু প্রাপক নেই, সেহেতু প্রেরকও ছিল না বলে টেলিগ্রামের স্বাধীনতা ঘোষণার বিষয়টি সমাপ্তি টানা যেতে পারে। অর্থাৎ 26 মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতার ঘোষণা না দিয়ে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণার কোনো কারণ থাকতে পারে না। ডক্টর নীলিমা ইব্রাহিমের দাবি অনুযায়ী 7 মার্চের ভাষণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। 7 মার্চই আমাদের স্বাধীনতা দিবস। যদি তাই হবে, তবে শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে তো বলেন না যে আমি 7 মার্চে স্বাধীনতা ঘোষণা করেছি এবং 7 মার্চই আমাদের স্বাধীনতা দিবস। উপরন্তু তিনি স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে 26 মার্চকেই স্বাধীনতা দিবস হিসেবে প্রথম পছন্দ করেন। শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ের এক জায়গায় ঠিকই বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কথা বলেই তিনি পাকিস্তানি শাসকদের কাছে 4টি শর্ত দিয়ে তার বক্তৃতা শেষ করেন। শেখ মুজিবুর রহমান ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। 2, সমস্ত সেনাবাহিনীর লোককে ব্যারাক ফেরত নিয়ে যেতে হবে। 3, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। 4, জনপ্রতিনিধিদের কাছে অর্থাৎ তার নিজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টি দাবির মধ্যে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য ও গুরুত্বপূর্ণ দাবি। এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হলো, যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবের 7 মার্চের দাবি মেনে নিত, তাহলে কি হতো? বাংলাদেশ কি স্বাধীন হতো? কবি নির্মলেন্দু গুণের ভাষায়,
তাহলে আর যাই হোক, এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের দাবি অনুযায়ী শেখ মুজিবকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশে স্বাধীন হতো না, পাকিস্তানি থেকে যেত। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে বললেন, আমরা তোমাদের ভাতে মারব, পানিতে মারব, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। পাকিস্তানি সেনাবাহিনী 7ই মার্চ থেকে 25শে মার্চ রাত 12টা পর্যন্ত ব্যারাকে রইল, কেউ বের হলো না। এদিকে পাকিস্তানিরা 7ই মার্চের পরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশের ঢাকা তেজগাঁ এয়ারপোর্ট দিয়ে বিমানে করে দিবারাত্রি 24 ঘন্টা সৈন্য আনতে লাগলো। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বললেন, যে পর্যন্ত আমার দাবি আদায় না হবে খাজনা, ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হলো, কেউ দিবে না। জনগণ পাকিস্তান সরকারকে খাজনা, ট্যাক্স দেয়া বন্ধ করে দিল। শেখ মুজিবুর রহমান আরও বললেন, এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও পাচার হতে পারবে না। 3 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, শুধু কর্মচারীদের মায়নাপত্র দেওয়ার জন্য। ঠিকই ব্যাংকগুলো থেকে পাকিস্তানে 1 পয়সাও পাচার হলো না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেখ মুজিবের নির্দেশেই চলতে লাগলো। সরকারি বেসরকারি প্রশাসন সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে চলে গেল। 1100 মাইল দূরে মাঝখানে ভারতের মতো বিশাল রাষ্ট্রের উপর থেকে পাকিস্তানের আর কিছুই করার থাকলো না। বাংলাদেশ কার্যত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হলো। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আরেকটি সৈন্য পূর্ব বাংলায় আসতে পারবে না, এই কথাটি বলায় বিমানে করে পাকিস্তান থেকে সৈন্য আসতেই লাগলো। 23শে মার্চ পাকিস্তান দিবস। এই পাকিস্তান দিবসে একমাত্র শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বাড়ি ছাড়া এই বাংলার সরকারি বেসরকারি কোনো অফিস আদালতে এবং কোথাও পাকিস্তানি পতাকার চিহ্ন মাত্র দেখা যায়নি। দেশের সর্বত্র উড়ছিল স্বাধীন বাংলার পতাকা। কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের বাড়িতে একমাত্র পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়িতে গিয়ে জোরপূর্বক পাকিস্তানি পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। ওই সময় শেখ মুজিবুর রহমান তার বাড়িতে থাকলেও ঘরের বাইরে আসেননি। এই সামরিক পরিসংখ্যানে দেখা যায় 1971 সালে 7ই মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যত পাকিস্তানি সৈন্য ছিল তার শতকরা 65% ছিল বাঙালি, যারা 25শে মার্চের পর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এবং 35% ছিল মূল পাকিস্তানি। এই 35% পাকিস্তানি সৈন্যদের অধিকাংশ ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না। আর 65% বাঙালি পাকিস্তানি সৈনিকদের মধ্যে প্রায় সবাই ছিল নন কমিশন আর সিপাহী, যারা সরাসরি যুদ্ধ করে। 1971 7ই মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অবাঙালি 35% সৈন্য। পাকিস্তানি বাঙালি 65% সৈন্যর কাছে এক ধরনের জিম্মি দশাই ছিল। 7ই মার্চের পর থেকে 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা বাঙালি সৈন্যদের চাইতে 20-30 গুণ বেশি অবাঙালি সৈন্য ঢাকা আনে, এবং তারপরই 25শে মার্চ রাত 12টার পর বাঙালিদের উপর আক্রমণ শুরু করে। শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থেই কায়মনে বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার দাবির আড়ালে স্বাধীনতা প্রসঙ্গটি চাপা না দিয়ে পরিষ্কার করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতেন। গোটা বাঙালি জাতির দেয়া স্বাধীনতা ঘোষণার দায়িত্বটি শেখ মুজিবুর রহমান যদি পালন করে বলতেন, আমি আজ থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম, এখন থেকে পাকিস্তানের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের নাম বাংলাদেশ, পাকিস্তান থেকে একটি সৈন্যও আর আসতে পারবে না, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলো এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের বন্দী করা হলো। তাহলে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে আমরা স্বাধীন রাষ্ট্র এবং জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পেতাম। মাঝখানে ভারতের মতো বিশাল শত্রু রাজ্য পাড়ি দিয়ে 1100 মাইল দূর থেকে পাকিস্তানদের আর কিছুই করার থাকতো না। যেমন 1971 16ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বন্দী করার পর পাকিস্তানিদের কিছুই করার ছিল না,
খুব বড়জোর হলো পাকিস্তানি ৩৫% অবাঙালি সৈন্যের কাছে ৬৫% বাঙালি সৈন্যদের একটা খুবই ছোটখাটো এবং সীমিত যুদ্ধ বা লড়াই হতো, যা কেবলমাত্র ক্যান্টনমেন্টেই সীমাবদ্ধ থাকত। পরিবেশ পরিস্থিতি এবং সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার দায়িত্ব পালন না করায় আমাদের স্বাধীনতা পেতে লক্ষ লক্ষ মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিতে হয়েছে। ৭ই মার্চের ভাষণ, ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। আসলে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণকে বিশ্লেষণ করলে দেখা যাবে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য এটি একটি চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ, ইংরেজিতে যাকে বলা হবে ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। এই ভাষণকে কোনো বিচার বিশ্লেষণেই স্বাধীনতার ঘোষণা বলা যাবে না। ইতিহাসের বিচার বিশ্লেষণে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে বলা যায় ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ বা চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ। শেখ মুজিবুর রহমান যদি ৭ই মার্চের ভাষণে প্রকৃত অর্থেই চূড়ান্তভাবে স্বাধীনতা ঘোষণা করেই থাকবেন, তাহলে এক, ওই ভাষণেই পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবি করেছিলেন কেন? ওই ভাষণের মুখ্য ও গুরুত্বপূর্ণ বিষয়ই ছিল শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা। ২, ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিব তার ধানমন্ডির বাড়িতে স্বাধীন বাংলার পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন কেন? শেখ হাসিনার ঐক্যমত্যের সরকারের মন্ত্রী আ.স.ম. রব দাবি করেছেন রাষ্ট্রীয়ভাবে ২রা মার্চকে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালন করতে হবে। ২রা মার্চকে যদি স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হয়, তাহলে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের গুরুত্ব কতটুকু থাকে? ৩, যেখানে ৭ই মার্চে পাকিস্তান সেনাবাহিনীর অবাঙালি, পাঞ্জাবি, বেলুচ, সিন্ধি দুর্বল হাজার পাঁচেক সৈন্যকে বন্দী করে প্রায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিল, তা না করে পূর্ব পাকিস্তানে অধিক পাকিস্তানি সৈন্য সমাবেশ করার পূর্ণ সুযোগ দিয়ে ২৫শে বা ২৬শে মার্চ আমাদের উপর আক্রমণ করা পর্যন্ত দীর্ঘ সময় দেওয়া হয়েছিল কেন? ৪, ২৫শে মার্চ রাতে ঘরে ডক্টর কামাল হোসেন থাকতে এবং হাতের কাছে তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকতেও শেখ মুজিবুর রহমান কেন তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিলেন না? ৫, ২৫শে মার্চের কালো রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বর্বর বাহিনী যখন পৈশাচিক আক্রমণ করল এবং নির্বিচারে বাঙালি হত্যা করতে লাগলো এবং বাঙালি সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার পাকিস্তানি হানাদারদের মোকাবেলায় যুদ্ধ করতে লাগলো, তখন শেখ মুজিবুর রহমান দিশাহারা বাঙালির নেতৃত্ব না দিয়ে কেন পাকিস্তানিদের কাছে ধরা দিলেন? ৬, তাহলে কি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যে বলেন ২৬শে মার্চ দুপুর ২:৩০টায় পাকিস্তানের জেনারেল টিক্কা খান আমাদের বাসায় এসে আব্বাকে সেলুট দিয়ে আব্বাকে বলল, স্যার, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আপনার সাথে আলোচনা করার জন্য আমাকে একটি স্পেশাল বিমানসহ পাঠিয়েছে আপনাকে রাওয়ালপিন্ডি নিয়ে যাওয়ার জন্য। আপনি ম্যাডামকে সাথে নিতে পারেন, চাইলে অন্য কাউকে নিতে পারেন। আব্বাকে সসম্মানে জেনারেল টিক্কা খান নিয়ে গেল। যাওয়ার সময় মাকে জেনারেল টিক্কা খান সেলুট দিয়ে গেল। তাহলে কি এটাই সত্যি? শেখ মুজিবুর রহমান কি মনে করেছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানোর জন্য রাওয়ালপিন্ডি নিয়ে যাচ্ছেন? আর তাই কি পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে গোটা বাঙালি জাতিকে অসহায় অরক্ষিত রেখে তিনি জেনারেল টিক্কা খানের সাথে পাকিস্তান চলে গেলেন? ৮, পাকিস্তানি নরপিচাস হায়নাদের আক্রমণের মুখে আপোষকামী নেতার আপোষের ফলে দিশেহারা নাবিকের মতো কিং কর্তব্য বিমূঢ় বাঙালি জাতি। ঠিক সেই সময় পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্যে থাকা বাঙালি সৈনিক, পাকিস্তানি সেনা আইনে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে এলেন এক তরুণ বাঙালি সৈনিক। মুক্তিপাগল স্বাধীনতাকামী মানুষকে তিনি শোনালেন স্বাধীনতার অমর বাণী। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। ২৭শে মার্চ প্রত্যুষে ইথারে ভেসে এলো এই অমর স্বাধীনতার বাণী।
সঙ্গে সঙ্গে বাংলার মুক্তিপাগল দামাল ছেলেরা ঘর থেকে বেরিয়ে পড়ল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান প্রথমে ঘোষণা করলেন, আই এম মেজর জিয়া, প্রেসিডেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। পরে কৌশলগত কারণে তিনি বললেন, আই এম মেজর জিয়া, আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় কি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আপোষের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণের পথে অন্তরায় হল? নয়। এর পরপরই 17 এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ঘটে গেল আরেক ঐতিহাসিক ঘটনা। ভারত সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের সাংবাদিকদের সামনে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে 17 এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার শপথ গ্রহণ করল। তাজউদ্দিন আহমেদ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ তার মন্ত্রিসভা গঠন করলেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেই শেখ মুজিবুর রহমানকে করা হলো রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি। যদি শেখ মুজিবুর রহমান আপোষের ভিত্তিতে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যদি গিয়েও থাকেন, তাহলে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ শেখ মুজিব ইয়াহিয়া আপোষ ফর্মুলা কি ভণ্ডুল করে দেয়নি? 10 আর এই জন্যই কি সফল নেতৃত্ব দিয়ে সরকার পরিচালনা করে দেশ স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমানকে ফিরিয়ে আনার পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকেই শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভা থেকে নিগৃহীত করে বের করে দিয়েছিলেন? 11 হয়তো এজন্যই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান না করে চাকরিতে জুনিয়র সফিউল্লাহকে সেনাবাহিনী প্রধান করেছিলেন। 12 শুধু তাই নয়, যে মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করল, যুদ্ধে বিজয়ী হলো, দেশে ফিরে এসে পূর্ণ আক্রোশের কারণে শেখ মুজিবুর রহমান বিজয়ী মুক্তিযোদ্ধাদের ছুঁড়ে ফেলে দিলেন এবং যে প্রশাসন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের দাবিদারি করেছে, বাঙালিদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই পরাজিত প্রশাসনকে কী কারণে শেখ মুজিবুর রহমান পূর্ণ প্রতিষ্ঠিত করলেন? মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করে, অবহেলা করে, অত্যাচার করে, শুধুমাত্র সদিচ্ছার অভাবে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করে অমুক্তিযোদ্ধাদের এমনকি রাজাকারদেরও মুক্তিযোদ্ধার সনদ বিতরণ করে শেখ মুজিবুর রহমান এক কলঙ্কের সৃষ্টি করলেন। কিন্তু কেন? ধিক শেখ মুজিব, ধিক। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনদের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনদের লন্ডন জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তান হানাদার কবলিত গোটা সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা 9 মাস মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায় ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাকে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী, নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকারদের প্রশংসা করে খবর ছাপা হতো, আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের দাবিদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও দাবিদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও দাবিদারির পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণীর বিনিময়ে দেশ স্বাধীনের পরে পূর্বের পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানের দালালির ও তবিদারির সেই বিলের টাকা নেয়। কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এই জন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? ঠিক।
শেখ মুজিব ধিক। এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশ মাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করছে, হানাদার বাহিনী সাথে মুখোমুখি যুদ্ধ করছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিএস এর পরীক্ষা নিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। আর স্বার্থান্বেষের চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেয়া সেই ইপিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের সাথে স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পুনর্বহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলেও কি এটা সম্ভব? ধিক শেখ মুজিব, ধিক। মানুষের জন্য নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক, সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দি দশায় হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করা, হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে অস্ফালন করে শেখ মুজিব হয়েছে বিবেকহীন এক কাপুরুষ। ডায়েরির পাতা। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিলে যেন তেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য, জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না। প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে। 15/6/1996। না, তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না, কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই। মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই, আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। 15/12/1996। আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোনো বিচারেই ক্ষমা করতে পারি না। তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 27/2/1997। 1981 সালের 12 জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এবং অলংকার সহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার ইন্ডাস্ট্রিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নও, অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কীরকম ধীর স্থির এবং অবলীলাক্রমে তুমি বলেছিলে, আমার কানের দুল 3টা কই, আমার নাকের ফুল 2টা কই, আমার হাতের 40টা চুড়ি কই, ইত্যাদি ইত্যাদি তুমি বলেছিলে। আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে গুনে গুনে প্রায় 70 লক্ষ টাকার গয়না সহ অন্যান্য মালামাল বুঝে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কোনো কিছু। কারো লেখাপড়া না, কোনো বই পড়ো না, ভালো কথা শোনো না। তোমার নাম শেখ হাসিনা। তুমি পিতৃমাতৃহীন, স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী। তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী। তোমার প্রিয় গৃহভৃত্য রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসত, কিন্তু সেও তোমার কাছে রইল না। তুমি এমন এক প্রাণী। শিক্ষা। এসবই তুমি আমাদের দিয়েছ, তোমার কাছ থেকেই এসব আমাদের পাওনা। তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি। নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই। তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই। এই শিক্ষা তুমিই আমাদের দিয়েছ, তোমার কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়েছি। সেদিন হয়তো তুমি ভাবোনি তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেবে। এই হয়, আসলে এই হয়। তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না যে এই শিক্ষা যে একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তাই হয়তো তুমিও ভাবোনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে।
নইলে তো মাঠে মারা যেতে হতো। অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার দেওয়া শিক্ষাটা বেঁচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবারের মতো বলি, তুমি দুঃখ করো না, বিশ্বাস করো, তোমার বিরুদ্ধে এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা গোটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যান ধারণা, ব্যক্তি স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে। এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা। আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি বড় করে দেখা, বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা, নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেয়া। একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না। একটি বিশেষ মুহূর্তে, একটি বিশেষ প্রয়োজনে, হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এরূপ একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয়। আর একটা জাতির জীবনে যখনই এই চেতনার সৃষ্টি হয়, তখনই সে জাতি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে। কখনো কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা বা অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকেই বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা। জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয়, তখনই সেই জাতি মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর কোনো শক্তি সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল 1971 মহান মুক্তিযুদ্ধের সময়। 1971 সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে, বেশি করে দেখেছে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না। হাজার বছরে একটা জাতির জীবনে একবার এই চেতনা আসে। জাতির জীবনে যখন এই চেতনা আসে, তখন গোটা জাতি সকল প্রকার অন্যায়, অবিচার, স্বার্থপরতা, পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে। বাঙালি হাজার বছরের ইতিহাসে একমাত্র 1971 মুক্তিযুদ্ধের সময়ই বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল, এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে, অন্যকে নিজের চাইতে বেশি ভালোবেসেছে, সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করেছে। এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থে বেশি দেখা। স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে। আমার শেখ মুজিবের ও শেখ হাসিনার ফাঁসি চাই। ইতিহাস সাক্ষ্য দেয়, ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতার লোভ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী শাসক হয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি। দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর। এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর হতে তার হাড় গোড় তুলে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এটাই হলো আইনের শাসন। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি, সেই অপরাধে আমার ফাঁসি চাই। স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করায় এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই। 1983 এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং 1984 এর ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি, তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রাইট লাগিয়ে যে অপরাধ করেছি, তার জন্য আমার ফাঁসি চাই।
1992 সালের পর থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনে নেমে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশে যে 103 জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা 103 জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই। মানুষকে নিহত হতে হয় এবং 2 লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয়। তবে তার আগে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষকে নিহত হতে হয় এবং 2 লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয়। এই 30 লক্ষ মানুষ হত্যা এবং এই 2 লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 3, যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে এবং স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 4, ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরদের ঢালাওভাবে ক্ষমা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। সিরাজ শিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে দম্ভক্তি করে পবিত্র পার্লামেন্টকে অপবিত্র করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। জনগণের ভোট দেওয়ার অধিকার, মিছিল করার অধিকার, দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় এর শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ক, 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারার সূচনা হয়েছিল। ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী, চোরাকারবারি, কালোবাজারি, ঘুষখোরদের রাজনীতিতে টেনে এনে কালো টাকাকেই রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ ঝেঁটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি। এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। খ, ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং 1981 সালের 30শে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। গ, 1982 সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। ঘ, সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে 1983 এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং 1984 এর ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। 1992 সাল থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে 103 জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। উপসংহার: সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা কাশ্মীরের হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনী ডেকে এ দেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন। সমগ্র জাতি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা হুঁশিয়ার।